জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জামায়াতের পর এবার বিএনপির সঙ্গে দেখা করলেন ব্যবসায়ী নেতারা। রোববার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় রয়েছে। বলেন, অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং প্রয়োজন পেছানো। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে বেশি বেশি অপপ্রচার চলেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে তা গণমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে না। এ সময় ডাকসু নিয়ে রিজভী অভিযোগ করে বলেন, নির্বাচিত প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোকানে দোকানে গিয়ে জরিমানা করছে। বলেন, বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে ১০০ খাট সহায়তা দিয়ে তা ফলাও করে প্রচার করতে হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রে, যার নেপথ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার হচ্ছে না। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারীঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত ২০২৪-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। পিআরের মাধ্যমে নির্বাচন করে একটি পক্ষ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রশ্ন তোলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের স্বপদে বহাল রেখে কিভাবে নির্বাচন সম্ভব। পিআরের নামে যে ভ্রান্ত ধারণা সামনে আনা হচ্ছে সে অনুযায়ী নির্বাচন হলে তা স্বচ্ছ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দিব, কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোনো নির্বাচন থেকে পিছপা হওয়ার কোনো সময় এখন আমাদের আর নাই। আবারও এই ইউনূস সাহেবের আমলে এই নির্বাচনের সময় ঐক্য বিনিষ্ট করে ফ্যাসিবাদকে আনার আবার একটি ষড়যন্ত্র করেন, দোষারোপ আপনাদের ঘাড়ে যাবে। পিআর পদ্ধতি নিয়ে সমাধান রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো অবস্থান নেই। সকালে কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে সাম্প্রতিক এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং তা পেছানোর আর কোনো সুযোগ নেই।
প্রায় 11,000 ব্যক্তিকে নিয়ে 1 মাস ধরে চালানো এক গবেষণা বলছে 86.5% উত্তরদাতা মনে করেন সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। একই সাথে 94.2% উত্তরদাতা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে 78.7% উত্তরদাতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে 56.6% মানুষ গত 6 মাসে চাঁদাবাজি বেড়েছে বলেও মতামত জানিয়েছেন। এই বিষয়ে সরকার এখানে যাবে না। এটা পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন, তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোন পথে যাবে। এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। আর এই বিষয়ে গভর্নমেন্ট কোনো মানে যত কম কথা বলা যায়। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের অপরাধে শুধু শেখ হাসিনা নয়, পুরো আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের। সেই সঙ্গে আওয়ামী দোসরদেরও নিষিদ্ধ করতে চান তিনি। রোববার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের জেরা শেষ হয়। জেরা শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে উৎখাতে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না। জনগণকে হত্যার পর বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপুর বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। যারা ভিকটিম পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রাজুকের প্লট দুর্নীতি মামলার 4র্থ দিনে সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে আবাসন প্রতিষ্ঠান স্টার্ন হাউজিং লিমিটেডের 3 কর্মকর্তা সাক্ষ্য দেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে 3 মামলায় 15 জন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 6 অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে 30 কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 23 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিনা জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আব্দুর রহমান এই আদেশ দেন। দুদক জানায়, এই রেড নোটিশ পুলিশের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে, যাতে সাবেক ভূমিমন্ত্রী যেখানেই অবস্থান করুক না কেন আইনগত ব্যবস্থা নেওয়া যায়। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে 25 কোটি টাকা পাচারের মামলার তদন্তে বিদেশে বিপুল সম্পদের সন্ধান পায় দুদক। ভিশন এন্টারপ্রাইজের নামে একটি প্রতিষ্ঠানের টাকা পাচারের এই মামলার তদন্তে 582 কোটি টাকার সম্পদ, বাড়ি ও ফ্ল্যাটের তথ্য মেলে। এদিকে শনিবার ভোর রাতে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহারে একটি বাড়ি থেকে সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমিনা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাসা থেকে 23 বস্তা নথিপত্র জব্দ করা হয়। 17 সেপ্টেম্বর সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে দুদক। মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। বাকি আপনাদের পরবর্তী জানেন যে সাইফুজ্জামান এবং রুকমিনার বিরুদ্ধে ইতিমধ্যে 7টি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলোর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 125 কোটি টাকা।
এই মামলাগুলোর তদন্ত আমরা চলমান রেখেছি। এই তদন্তের অংশ হিসেবে আমরা এই রেড নোটিশে আবেদন করেছিলাম, রেড নোটিশ অনুমোদন হয়েছে। আমরা এখন আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত ঘোষণা করে রায় দিয়েছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডি তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই অর্থ বাজেয়াপ্তের রায় দিয়েছেন আদালত। বিকেলে সিআইডির প্রধান কার্যালয়ে রিজার্ভ চুরির মামলার আদ্যোপান্ত তুলে ধরেন সিআইডির আইনজীবী এহসানুল হক সমাজি। তিনি বলেন, আলোচিত এই মামলায় সিআইডির দায়িত্ব ছিল শুধু তদন্ত করা। তদন্ত প্রতিবেদন আদালতে সন্তুষ্ট হয়ে এই রায় দিয়েছেন। সিআইডির প্রধান মোহাম্মদ সিফগাত উল্লাহ বলেন, বাজেয়াপ্ত হওয়া অর্থ উদ্ধার করে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠানো হবে। ফিলিপিন্সের এই অর্থ উদ্ধারের পদ্ধতি কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায় বাস্তবায়নে প্রচলিত পদ্ধতি অনুসরণ করবেন তারা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই থাকুক না কেন রেহাই পাবে না। $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডির অফিসাররা এটা নিয়ে এবং আরও যা যা লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে এই প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর পর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। এছাড়া ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অনুষ্ঠিত হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক সভায়ও অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনৈতিক নেতা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামের নায়েবি আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ২রা অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের দিন গণনা। রোববার ভোরে চণ্ডীপাঠের মধ্যে দিয়ে আবাহন ঘটেছে দেবী দুর্গার। পিতৃপক্ষের অবসানের পর সূচনা হয় দেবীপক্ষের। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্যই পৃথিবীতে এই দিনে অবতরণ করেন। মহালয়ার ৭ দিন পর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীতে দশভূজা দেবীর আমন্ত্রণ ও অভিবাসে শুরু হবে দুর্গোৎসবের সূচনা। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষ সন্ধিক্ষণ। বছর পেরিয়ে আবারও মায়ের আগমনে প্রার্থনা করেন ভক্তরাও। এদিকে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। Honor and privilege to be here to Takeshwari temple every time. And today it was more special because we got to see such a wonderful program on the occasion of Mahalaya. It's really very emotional to see this very splendid performance. For a moment we were all transported to the level of divine in the company of মা দুর্গা। অনেক আনন্দ লাগছে এবং সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর এই কারণে আমাদের মহালয়া দেবীর আগমন উপলক্ষে দেবীকে আমরা আজ থেকে বরণ করে নিলাম। প্রতি বছর ওয়েট করার পর যখন শুরু হয় আমেজটা অনেক ভালো লাগে। প্রত্যেকটা হিন্দু বাঙালির কাছে একটা খুবই একটা আবেগের দিন। এটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। এদিকে আসন্ন দেবী দুর্গার বাড়তি নিরাপত্তার জন্য ২৪ সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দুর্গাপূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৯০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো 26 তারিখ থেকে, না 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার, এরও এখনও পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। কক্সবাজার বা চিটাগাঙে থেকে না, এডিবিয়ানে যে বরগুনা, পটুয়াখালী, ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেতে এটা সাগর দেওয়া যায়, নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিছি এটা যেন যেইভাবে হোক এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এই সব জিনিস, আর আসে হলো মাদক, যেটা নিয়ে কোনো ইয়েই নাই, যেটা ক্ষতি ছাড়া ওইটার কোনো লাভই নেই। বিনিয়োগে বাধার কারণে গার্মেন্টস শিল্প ছাড়া অন্য কোনো খাতে মার্কিন শুল্ক ছাড়ের সুবিধা নেওয়া যায়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পণ্যের বৈচিত্র্যকরণ কিংবা সংখ্যা না বাড়িয়ে সুনির্দিষ্ট পণ্যর সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি আয়োজিত 2 দিন ব্যাপী অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি মেলার সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ব্যবসায়ীরা বলেন, কৃষির একমাত্র কাজই খাদ্য সহায়তা দেয়া। এই ধারণা থেকে বের হয়ে কৃষিকে দেশের চালিকা শক্তিতে রূপান্তর করতে হবে। অর্থনৈতিকভাবে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে গত 1 বছরে কোনো আলোচনা হয়নি বলেও মন্তব্য করেন বক্তারা। ব্যাংক সাধারণত তেলের মাথায় তেল দেয়। যিনি অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, ভালো কোলাটারাল দিতে পারবেন তাকে লোন দেওয়া হয়। এই যে ছোট ইন্ডাস্ট্রি আমরা করছি, এইগুলো বেশি দূর যেতে পারবে না যদি আমি অ্যাক্সেস টু দ্য ফাইন্যান্স আমার না হয়। অর্থাৎ ব্যাংকের যদি সাহায্য না থাকে তাহলে কিন্তু আমি বেশি দূর এগোতে পারবো না। এই যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস আমরা পৃথিবীর প্রায় 90-95% অর্থনীতিতে পেয়েছি, একমাত্র গার্মেন্টস ছাড়া কোনো শিল্পে আমরা কাজে লাগাতে পারিনি। কারণ আমাদের এই এন্টি ম্যানুফ্যাকচারিং বায়াস, এন্টি এক্সপোর্ট বায়াস, আমাদের উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং এট দ্য সেম টাইম আমাদের উদ্যোগের অভাব। জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর লক্ষ্যে এই মাসের মধ্যেই বই ছাপানোর দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার দুপুরে সচিবালয়ে সরকারি ও অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, চলতি বছরের টিকাদান কর্মসূচির জন্য আপাতত ইউনিসেফ থেকে টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে। যে এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কীরকম ছিল, কাগজের কী ছিল, প্লাস কারা একাধিক পাচ্ছে, ইসে করছে কিনা, মনোপলাইজ করছে কিনা, আমরা সেই কথাটা লিস্টটাকে আর যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তারপরে দেবো টিকা আর কি। ওটা ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, ওটা কিসের জন্য চেয়েছে, 6 মাসের জন্য চেয়েছে, আমরা 3 মাসের জন্য বলেছি। ইউনিসেফের থ্রুতে দেবে, তবু আমরা বলেছি ইউনিসেফের সাথে নেগোশিয়েট করে ওদের কমিশনটা একটু কমানো যায় কিনা, 3 মাসের জন্য আপাতত আনো, আর বাকি 3 মাসের জন্য একটু কম্পিটিটিভ বিডিংয়ে যদি ইউনিসেফের মধ্যে যদি আমরা আরও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আনতে পারি, সেটা তাদেরকে এক্সপ্লোর করতে পারি। অতীতে অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারলেও এই সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। রোববার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো 2টি জাহাজ ক্রয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জাহাজ 5টা, এই জাহাজ 2030 সালে একটাও থাকবে না, কারণ এগুলো স্ক্র্যাপ করে দিতে হবে। আবার 2টা জাহাজ কিন্তু নষ্ট হয়েছে, ওগুলো পুরনো, অনেক পুরনো জাহাজ ছিল। তো বোর্ডের ডিসিশন হলো যে আমরা যেটা বললাম যে ইউজড, মানে 5 বছর 5 ইয়ার্সের মধ্যে যদি কোনো জাহাজ আমরা পাই তাহলে কিনবো। ইলেকট্রিক বাস আমদানির ব্যাপারে নভেম্বরে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, যত দ্রুত সম্ভব রাস্তায় ইলেকট্রনিক বাস নামাতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ৩য় এনডিসি কর্মশালায় তিনি এসব কথা বলেন। আমি মনে করি যে বাংলাদেশে আমার ধারণা আপনারা সকলেই মনে করেন ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কিচ্ছু নাই। There is nothing called a waste management system. What exists is আপনার বাসার থেকে একজন কেউ একটা কিছু টাকার বিনিময়ে এটা সংগ্রহ করে একটা কোথাও নিয়ে যায়, কই নিয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না। ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রচন্ড রকমের মিনেসে পরিণত হয়েছে। এইটাই বা আমার এই 54 বছর বসে থাকতে হইল কেন? এটা এনডিসির জন্য আমার বসে থাকতে হবে কেন? এটা আমি নিজে ডেভেলপ করলাম না কেন? তো এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী 1 বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালে মাহফুজুল আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কবি রেজাউদ্দিন স্টালিন অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী 1 বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। গেল 14 সেপ্টেম্বর অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 740 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে। সব থেকে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা বরিশাল বিভাগে। একদিনে এই বিভাগে আক্রান্ত হয়েছে 165 জন আর মারা গেছে 5 জন। ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে আক্রান্তের সংখ্যা 237 জন আর মৃতের সংখ্যা 5। মারা যাওয়ার মধ্যে 6 জন পুরুষ এবং 6 জন নারী। এর মধ্যে 7 জনই 26 থেকে 35 বছর বয়সী। এই বছরে এর আগে একদিনে সর্বোচ্চ 6 জনের মৃত্যু হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা স্থগিতের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুদ। এছাড়াও শনিবার শিক্ষক ও শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে কথা বলেন তিনি। বলেন, এই ঘটনা রাষ্ট্র নির্বাচনে প্রভাব পড়বে না, তবে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। তবে এত কিছুর মধ্যেও রাষ্ট্র নির্বাচন যথাসময়ে হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান নির্বাচন কমিশনার। এর আগে শনিবার দিনভর দফায় দফায় বিক্ষোভ এবং আমরণ অনশনকারী 3 জন অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেয়ার পর শিক্ষার্থীদের ক্ষোভ বাড়তে থাকে। শনিবার রাতে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় বসার পরও সমাধান না হওয়ায় উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভকারীরা। পরে রাতেই বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত জানায় প্রশাসন। সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। একই সঙ্গে তার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। রোববার রাতে ডাকসুর জিএস এস.এম. ফরহাদে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে আরও বলা হয়, ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ঘৃণিত বিশ্লেষণে আখ্যায়িত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক ও
মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র উল্লেখ করে এমন ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননার বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা যাচাই বাছাই শেষ হয়েছে। সোমবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জমা দেওয়া মনোনয়নগুলোতে প্রয়োজনীয় তথ্যগুলো আছে কিনা, ডোপ টেস্টের রসিদ, সমর্থকদের ছবি, স্বাক্ষর বিষয়গুলো ঠিকমতো আছে কিনা তা যাচাই বাছাই করছেন তারা। আগামী মঙ্গলবার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। বুধবার পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার। এরপর 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে প্যানেল ঘোষণা, ইস্তেহার তৈরি ও প্রচারপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রোববারও 2টি প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এখন পর্যন্ত মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ চলছে। সকল মনোনয়নপত্র সঠিকভাবে ফিল আপ করেছে কিনা, ছাত্রদের তথ্যগুলো ঠিকমতো ছাত্ররা পূরণ করেছে কিনা, তারপরে সিগনেচার বা ডোপ টেস্টের রসিদ দিয়েছে কিনা, এগুলো আমরা চেক করছি। এগুলো চেক করার পরে এগুলো সিল অ্যান্ড সাইন সহকারে আমরা ভেরিফাই করে জমা নেব। জমা নেওয়ার পরে আমাদের প্রার্থী তালিকা আজকে রাতে প্রকাশ করব। খুলনা নগরীতে বাস্তুহারা কলোনিতে গণপূর্তের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ এলাকাবাসীর সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। তোপের মুখে উচ্ছেদ অভিযান শেষ না করেই পিছু হটে প্রশাসন। স্থানীয়রা বলছেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেয়া হবে না। সকালে মজগুল্লি এলাকার বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে দেয়া হয় বুলডোজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। প্রায় 2 ঘন্টা পর বেলা 11:30টার দিকে অভিযান স্থগিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে পরিস্থিতি শান্ত হয়। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন, তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। ঝালকাঠি পৌরসভার বিরুদ্ধে লাইসেন্স চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিকশা ও ইজি বাইক সমবায় সমিতি। অটোরিকশা শ্রমিকরা জানায়, ঝালকাঠি পৌরসভায় আগে 1150টি অটোরিকশা লাইসেন্স থাকলেও বর্তমানে পৌর কর্তৃপক্ষ মাত্র 713টির লাইসেন্স নবায়ন করেছে। বাকি অটোরিকশাগুলো, ইজি বাইকগুলোকে অবৈধ দাবি জানিয়ে সকাল থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করেছে তারা। এ সময় শ্রমিকরা হুঁশিয়ারি দেন, দাবি না মানা হলে শহরে গাড়ি চলাচল বন্ধ রাখবেন। শহরে অটোরিকশা ও ইজি বাইক লাইসেন্স ইস্যু নিয়ে শ্রমিক ও পৌর কর্তৃপক্ষের এই দ্বন্দ্বে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে শ্রমিক সমিতির দাবিকে অযৌক্তিক বলছে পৌর কর্তৃপক্ষ। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে ও আগের সীমানা পুনর্বহালের দাবিতে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে কয়েক শতাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। এ সময় নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি দেন তারা। আন্দোলনকারীরা জানায়, শান্তিপূর্ণ দাবিতে সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন তারা। বিক্ষুব্ধ জনতা পরে জেলা প্রশাসক মফিজুল ইসলামের কাছে পাবনা 1 আসন পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। যশোরের শার্শায় এক বিএনপি নেতার বিরুদ্ধে জোরপূর্বক
পেট্রোল পাম্প দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। দুপুরে যশোর প্রেস ক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারটি। এ সময় জানানো হয়, 1995 সালে 7 শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনটি স্থাপন করা হয়। 2022 সালে প্রতিষ্ঠানটির মালিক মারা যাবার পর থেকেই বাগআছড়া ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জাল দলিল করে পেট্রোল পাম্পটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সবশেষ গত 19 সেপ্টেম্বর ফিলিং স্টেশনের চাবি সহ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ম্যানেজারকেও বের করে দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখল করতে অব্যাহত হুমকি দিয়ে আসছে ভুক্তভোগীরা। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত বিএনপি নেতা। তার দাবি, 6 কোটি 8 লাখ টাকার জমি ও ফিলিং স্টেশনটি ক্রয় করেছেন তিনি। ফিলিং স্টেশনটির মালিক প্রয়াত গোলাম কিবরিয়ার স্ত্রী সন্তানরা দলিল ও চুক্তিনামা অমান্য করেছেন। নোয়াখালী জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের 7 সদস্যকে আটক করা হয়েছে। পরে বিভিন্ন মেয়াদে তাদেরকে দণ্ডিত করে কারাগারে পাঠানো হয়। সকালে র্যাব 11 এর সিপিসি 3 এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুন্ডু জানায়, দীর্ঘদিন থেকেই নোয়াখালী জেনারেল হাসপাতালে দালাল চক্রের সদস্যদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। হাসপাতালের চিকিৎসা সেবা নিতে এসে নানান ভোগান্তির শিকার হন রোগী ও তাদের স্বজনরা। এমন সব অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় দালাল চক্রের 7 সদস্যকে আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদেরকে দণ্ডিত করে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলের সহায়তা ও দরিদ্র নারী পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিএনপি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মালঞ্চ টেকনিক্যাল কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প আয়োজনে ছিলেন সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। 2 দিনের মেডিকেল ক্যাম্পে 16 জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়া ওষুধ প্রদান করেন। ইসলামী ব্যাংকের সঙ্গে আফ্রিকান প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM এর সহযোগিতায় বাংলাদেশে সফররত আফ্রিকান প্রতিনিধি দলের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাইজেরিয়ান অ্যাসোসিয়েশন অফ জাকাত অ্যান্ড ওয়াকফ অপারেটরসের চেয়ারম্যান লাওয়াল মোহাম্মদ মাইদকি সহ অন্যান্যরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। বিশ্বের শীর্ষ অর্থনীতির 7 দেশের জোট G7 এর প্রথম দেশ হিসেবে কানাডা এই স্বীকৃতি দেয়। এরপরই লন্ডনের স্থানীয় সময় দুপুর 2টার দিকে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ভিডিও বার্তায় ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিপাক্ষিক সমাধান ও মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তিনি। কিছু সময় পরই কানাডা ও যুক্তরাজ্যের সাথে এই তালিকায় নাম লেখায় অস্ট্রেলিয়াও। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বৈশ্বিক চাপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। এর আগে গেল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর 2 দশক ধরে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম। যুক্তরাষ্ট্র আবারও এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চায় বলেও মন্তব্য করেন ট্রাম্প। 80 দশকে আফগান যুদ্ধের সময় সোভিয়েতদের প্রধান ঘাঁটি ছিল এটি। তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর বাগরামের দখল নিতে তা পুনর্নির্মাণ করে সেখানে 77 বর্গ কিলোমিটারের একটি ঘাঁটি গড়ে তোলে মার্কিন সেনাবাহিনী। এই ঘাঁটিতে
মার্কিন সেনাদের একটি কারাগারও ছিল, যেটি পরিচিতি পায় গুয়ান্তানামো কারাগার হিসেবেও। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেকেই বাগরাম সফর করেছেন। প্রধানমন্ত্রী মার্ক কার্নির বিভিন্ন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল কানাডা। জলবায়ু, গাজা যুদ্ধ ও আদিবাসীদের অধিকারের দাবিতে আন্দোলন করেছে হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার টরন্টোর রাস্তায় নেমে আসেন প্রায় ২,০০০ মানুষ। জলবায়ু নীতি, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা ওয়ান কানাডিয়ান অ্যাক্ট বিল C5 আরও তীব্র সমালোচনা করেন। এই আইন পরিবেশগত নিয়ম ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার উপেক্ষা করেছে বলে অভিযোগ তাদের। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে আনা বিল C2 বাতিলের দাবিও ওঠে। 2014টি সংগঠনের সমন্বিত এই বিক্ষোভে হয়েছে অটোয়া, মন্ট্রিয়ল ও ভ্যাঙ্কুভারেও। জেন জিদের সরকার বিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে সময় রাজপথে একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বন্যায় বরাদ্দ তহবিলে মন্ত্রীরা লুটপাটের অভিযোগ এনে সকাল থেকেই রাজপথে নামেন তরুণ প্রজন্ম। এদের বেশিরভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী। এ অবস্থায় দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে 50,000-এর বেশি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় জলকামান ও টিয়ার গ্যাস। বন্যায় কষ্ট করা মানুষের সমস্যার সমাধানের অর্থ দুর্নীতির বিষয়টি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিক্ষোভকারীরা। বিসিবি নির্বাচনে সরকার ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ব্যাপক হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তামিম ইকবাল। জানান, 17 সেপ্টেম্বর পর্যন্ত জেলা সংস্থাগুলো থেকে কাউন্সিলরশিপের আবেদন করা বহাল থাকা সংক্রান্ত বিসিবি সভাপতির নতুন নির্দেশনার বিপক্ষে তিনি। ক্যাবিনেট সেক্রেটারি থেকে, ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া, আমি শিওর আমার যে অনেক বয়স্ক মানুষজন আপনারা এখানে আছেন, অনেক ইলেকশন দেখেছেন, এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন? আগের যে কাউন্সিলরগুলো ছিল তাদেরকে বাদ দেওয়া হোক, অনলি অ্যাডপ কমিটির থেকে অ্যাপ্রুভ করা হোক। নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি, যে চিঠিতে উনি সাইন করেছেন, আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা। কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। চূড়ান্ত হয়েছে বিসিবির নির্বাচনের তারিখ। প্রাথমিকভাবে 4 অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও 2 দিন পিছিয়ে 6 অক্টোবর হবে ভোট গ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। মনোনয়ন বিতরণ চলবে 26 থেকে 27 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে 28 সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই ও তালিকা প্রকাশ করা হবে 29 সেপ্টেম্বর। এছাড়া মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 1 অক্টোবর। 6 অক্টোবর সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আর ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা 6টায়। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা 7:30টায়। ফলাফল প্রকাশ করা হবে রাত 9টায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন দিল্লির সাবেক অধিনায়ক মিথুন মানহাস। আগস্টে সাবেক ভারতীয় অলরাউন্ডার রজার বিনির পদত্যাগের পর শূন্য ছিল আসনটি। অন্তর্বর্তীকালীন দায়িত্বে ছিলেন রাজীব শুক্লা। শনিবার শেষ সময়সীমা পর্যন্ত সভাপতি পদের জন্য একমাত্র নামটি ছিল মানহাসের। তিনি বর্তমানে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাব কমিটির সদস্য। এর আগে মানহাস বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। আইপিএলে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের কোচিং স্টাফের সাথেও যুক্ত ছিলেন মানহাস।
রাজধানীতে খেলার মাঠের সংখ্যা কমে গেছে উল্লেখ করে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের হলরুমে কারাতে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সুন্দর সমাজ ও দেশ গঠনে বিনিয়োগের আহ্বান জানান তিনি। উপজেলা পর্যায়েও ইনডোর এবং আউটডোর গেমসের এবং খেলার মাঠের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমাদের পরিকল্পনা আছে এবং আমরা সেইভাবে জাতীয় স্বাস্থ্য গঠনে এবং শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আমরা আমাদের সন্তানদেরকে ব্যাপক সুযোগ সৃষ্টি করার জন্য চেষ্টা নেব। সাতক্ষীরা ও চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে তারুণ্যর উৎসব 2025 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল 4-1 গোলে ভোলা জেলা দলকে পরাজিত করে। প্রথমার্ধে দুই দলই 1-1 গোলে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে টানা 3 গোল করে জয় নিশ্চিত করে সাতক্ষীরা। চাঁদপুরও জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের লিগ পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে হোম ভেন্যুতে। কিশোরগঞ্জ জেলা দলের সাথে 0-0 ড্র করে চাঁদপুর জেলা দল। খেলতে নেমে একাধিকবার গোল করার সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি কোনো দল। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।